যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা। পর্ব সংখ্যা ৮। ঘড়িতে বাজছে রাত ৭টা। সবাই আপুকে বিদায় দিয়ে বাসায় চলে এসেছে। এতক্ষণ পুরো বাড়ি আমি একাই ছিলাম। সব কিছু একদম নিস্তব্ধ। হঠাৎ নিচে সবার কোলাহল শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠেই ফ্রেশ হয়ে নিচে আসি, দেখি এখনও বড় চাচি কান্না করছে। বাড়ির সকলেরই মন খারাপ। আর খারাপ তো হবেই, বাড়ির বড় লক্ষ্মী মেয়েটা চলে গিয়েছে। মালিশা আপুর কথা ভাবতেই চোখ দিয়ে টলমল করছে আমার। আপুর বিয়ে নিয়ে কত আশা ছিল, কত মজা করব ভেবেছিলাম, আর তার সব উল্টো হলো। আপুর বিদায়ের সময় তার পাশে থাকতে পারলাম না। ভাবতে ভাবতে ড্রয়িং রুমে এসে দেখি আব্রাহাম ভাইয়ার নানু বাড়ির আত্মীয়রা এখনও যায়নি। তারা বিয়ের আগে আসতে না পারায় নাকি কিছুদিন থাকবে আমাদের বাসায়, সাথে কিন্তু সেই গায়ে পড়া মেয়েটাও থাকবে। ভাবতেই রাগে গা জ্বলে যাচ্ছে আমার। রিমি আপুকে দেখে আমার আর সবার সাথে ড্রয়িং রুমে বসতে ইচ্ছে হলো না, তাই কিচেনে চলে যাই। আমাকে দেখে আম্মু বলে, কি রে, তোর চোখের এই অবস্থা কেন? ছোট চাচি বলে, এই অবস্থা হবে না, বোনের জন্য যে লুকিয়ে কান্না করেছে তার জন্য হয়তো নীলা বাসা চলে আসে। কি ঠিক কিনা নীলা? আমি চাচির কথা শুনে একটু স্বস্তি পেলাম। না হলে আম্মুকে আমার নান্না কাহিনী বলে বোঝাতে হতো। আম্মু আমাকে 1 কাপ চা করে দাও তো, মাথাটা অনেক ধরেছে, চা খেয়ে পড়তে বসবো। আম্মু আমার এহেন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যে মেয়ে কিনা বকা খেয়েও পড়তে চায় না, আর আজ সে কিনা বিয়ে বাড়ি এত আত্মীয় থাকার পরেও পড়তে বসবে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে মেয়েটার বোঝ হলো। দ্রুত চায়ের কাপটা আমাকে দিয়ে বলে, এই নিয়ে নিলামা, আর কিছু লাগলে আমাকে বলিস। আম্মুর এমন আচরণ দেখে ভেবাচাকে খেয়ে গেলাম। আম্মু কিনা মা বলে ডাকছে। আফসোস নিয়ে বিড়বিড় করে বলি, আমি বাদে দেখছি সবারই আচরণ পরিবর্তন হচ্ছে, যেমন আব্রাহাম ভাইয়ারও। রুমে এসেছি, পড়ার টেবিলে মনোযোগ সহকারে পড়তে বসেছি। আমি স্টুডেন্ট হিসেবে ফার্স্ট ক্লাসও না, থার্ড ক্লাসও না, মোটামুটি ভালো ছাত্রী বললেই চলে। অনেকক্ষণ পড়েছি, প্রায় রাত 9টা বাজে, তাই আর ভালো লাগছে না, কিন্তু রুমের বাহিরেও যেতে ইচ্ছে করছে না। তাসিয়াও চলে গেছে মালিশা আপুর সাথে ওদের বাড়িতে, তাই বসে বসে খাতায় লিখছিলাম। আর তখন আব্রাহাম ভাই আমার রুমে এসে দেখে আমি কি যেন লিখছি। আমি তাকে দেখা মাত্রই টেবিল থেকে খাতাটা লুকিয়ে ফেলি। আর এই কাহিনী দেখে আব্রাহাম ভাইয়ার সন্দেহ দৃষ্টিতে তাকায়। সে কৌতূহল হয়ে রুমে ঢুকে বলে, কি লুকাচ্ছিস দেখি। আমি কোনো মতেই তাকে দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু ভাইয়ার সাথে তো পেরে ওঠা সম্ভব না। টেনে হিচড়ে আমার থেকে খাতাটা নিয়ে নেয়। আমি চোখ খিচে মাথা নিচু করে রেখেছি। খাতায় লেখা ছিল, যে জীবনে আব্রাহাম ভাইয়ার মতো মির্জাফর আছে, সেই জীবনে খারাপ আর কি দেখার বাকি আছে। প্রথম কথাটা দেখার পর আমার দিকে অগ্নির দৃষ্টিতে তাকায়। তারপরেরটা দেখে, আতা গাছে তোতা পাখি, আব্রাহাম তুই কি নীলার জামাই হবি। এটা দেখার পরে ভাইয়া কি রিয়েক্ট করবে বুঝতে পারছে না। আড়ালভাবে হালকা মুচকি হাসি দিয়ে আমার মাথায় খাতা দিয়ে হালকাভাবে ছাটা মেরে বলে, এই তোর পড়াশোনা চলছে। আর নিচে কিনা মেঝো চাচি আম্মু খুশিতে আত্মহারা, তার মেয়ে 3 ঘন্টা ধরে পড়ছে। তোকে তো আমি রগে রগে জানি, তুই করবি মন দিয়ে পড়াশোনা। হয়েছে, আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি গিয়ে সেলফি তুলেন। এই বলে ভাইয়ার হাত থেকে খাতাটা ছিনিয়ে নিই। ভাইয়া রেগে গিয়ে বলেন, বইয়ের একটা লাইন বলতো। জানি পারবি না, কারণ এইসব তোর মনে থাকে না, কিন্তু ঠিকই এটা মনে আছে যে কে কার সাথে সেলফি তুলেছে। বেয়াদব মেয়ে বলেই চোখ রাঙিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে বড় সদস্যরা একসাথে বসে গল্প করছে।
কিছুক্ষণ আগে আব্রাহাম ভাইয়া বাসায় আসে। তাকে বড় চাচি খাবার খেতে বললে সে বলে বাহির থেকে খেয়ে এসেছে, সাথে নীরব ভাইয়াও এসেছে। তারা দু বন্ধু ছাদে বসে আছেন, আর ভাইয়ারা ছাদে আছে শুনে রিমি আপু আমাদের সবাইকে টেনে নিয়ে ছাদে চলে যায়, সাথে আব্রাহাম ভাইয়ার নানু বাড়ির কাজিনরা আর আমি আর নিশা আপু। আমাদের ছাদে দেখে ভাইয়া আমাদের বলে, এত রাতে ছাদে এসেছিস কেন তোরা? রিমি আপু বলে, আমাদের জন্য এত রাত হলে তোমার জন্য কি বিকেল নাকি, বলেই হাসতে থাকে। ভাইয়া কিছু বলার আগে নীরব ভাইয়া থামিয়ে দেয়। নীরব ভাইয়া বলে, থাক না, বিয়ে বাড়ি মানেই রাত দিন এক সমান, সবাই যেহেতু একসাথে হয়েছিস আড্ডা দে। রিমি আপু বলে, এই না ভালো ছেলে, দেখেন না আমাদের আব্রাহাম ভাই সব সময় আমাদের শাসনে রাখে, যেন মনে হয় কাজিন না স্কুলের শিক্ষক, বলেই আবারও হাসতে থাকে রিমি আপু। আব্রাহাম ভাইয়া বিরক্ত নিয়ে বলেন, তুই এমন কথায় কথায় ভ্যাটকাস কেন? শুনতে কেমন ভয়ঙ্কর লাগে। ভাইয়ার এমন কথা শুনে আমি ফিক করে হেসে ফেলি, আর যেটা রিমি আপুর একদম সহ্য হয় না। সে আমাকে জ্বালানোর জন্য ভাইয়ার পাশে গিয়ে বসে পড়ে। ভাইয়া কিছু বলতে যাবে তখন সে আমার দিকে তাকিয়ে আর বাধা দেয় না রিমি আপুকে। আব্রাহাম ভাইয়ার গানের গলা অনেক সুন্দর, তাই যখনই কেউ সুযোগ পায় ভাইয়ার কাছ থেকে গানের আবদার করে বসে। সে কখন থেকে ভাইয়ার কাছ থেকে আল্লাহাদি কণ্ঠে বলছে, রিমি আপুর আব্রাহাম ভাইয়া শোনাও না একটি গান প্লিজ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। আব্রাহাম ভাইয়া বিরক্ত নিয়ে বলে, আমি কি সাথে করে গিটার নিয়ে চলি নাকি যে যখন তখন বললেই গান গাওয়া শুরু করব? রিমি আপু বলে, আমি গিয়ে নিয়ে আসছি তোমার রুম থেকে গিটার, তাও হাত ছাড়া করব না এই সুযোগ। কি বেহায়া মেরে বাবা, এত অপমান, এরপরেও একই কথা বলে যাচ্ছে। আব্রাহাম ভাইয়া বলে, আমার রুমে যাকে তাকে ঢোকার পারমিশন নেই। এই নীলু যা তো গিয়ে আমার গিটারটা নিয়ে আয়, তুই তো জানিসই আমার রুমের পাসওয়ার্ড। এই কথা শোনা মাত্র রিমি আপু হিংসে ভরা নয়ন আমার দিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে জ্বলতে দেখে আমি এক তৃপ্তির হাসি নিয়ে উঠে ভাইয়া রুমে চলে যাই। গিটার নিয়ে আসার পর ভাইয়া গান ধরে, तुझे सोचता हूँ मैं शाम और सुबह, आई थिंक ऑफ यू डे एंड नाइट, इससे ज़्यादा तुझे और चाहूँ तो क्या, हाउ कुड आई लव यू मोर देन दिस, तेरे ही ख्यालों में मैं डूबा रहा, आई एम ड्राउन्ड इन द थॉट ऑफ यू, इससे ज़्यादा तुझे और चाहूँ तो क्या, हाउ कुड आई लव यू मोर देन दिस, बस सारे गम में जाना संग हूँ तेरे, आई एम ऑल योर सॉरोस माई लव, हर एक मौसम में जाना संग हूँ तेरे, इन एवरी सीजन माई लव, अब इतने इम्तिहान भी ना ले मेरे, डोंट टेस्ट मी सो मच। ভাইয়ার চোখের ভাষা বোঝা যাচ্ছে, প্রতিটি লাইন তার হৃদয়ের কথা, যা উনি গানের মাধ্যমে প্রকাশ করছে। চোখ দুটো লাল বর্ণে ধারণ করছে। কি এমন কষ্ট ভাইয়ার মাঝে লুকিয়ে আছে, কেন তাকে বিধ্বস্ত লাগছে? ইচ্ছে করছে ভাইয়াকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিই, যেন সে শান্তি পায়, কিন্তু সেই অধিকার যে আমার নেই। আমি কোন অধিকারে তাকে স্পর্শ করব? আমি তো সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। ভাইয়া গিটার নিচে রেখে উঠে এক কিনারে গিয়ে তার নিত্যদিনের বদ অভ্যাস সিগারেট বের করে ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে একের পর এক টান দিয়েই যাচ্ছে। নীরব ভাইয়া আব্রাহাম ভাইয়ের কাঁধে হাত রেখে বলেন, তুই নিজেও কেন কষ্টের বিরহে আছিস, আর চুরুই ভাবে কি বা কেন কষ্ট দিচ্ছিস? এভাবে আর কত লুকিয়ে ভালোবাসবি?
আব্রাহাম ভাইয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, যেদিন থেকে প্রেমের স্বীকৃতি প্রকাশ পেয়ে যাবে সেদিন থেকেই তার পবিত্রতা হারিয়ে যেতে থাকবে। আর আমি আমার পবিত্র ফুল, আমার নীলাঞ্জনাকে পবিত্র বন্ধন ছাড়া অপবিত্র করতে চাই না। চলবে।